আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করার কথা, সেটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা এটাও খুব একটা এটা আমি মনে করি এটাও একটা সহজ একটা চ্যাপ্টার। আমরা অলরেডি যে চ্যাপ্টারটা শেষ করলাম চ্যাপ্টার 3, এটা অনেক বেশি লং ছিল এবং অনেক বেশি মনে রাখার অনেক বিষয় ছিল। এই চ্যাপ্টারটাতে অনেক টেকনিক্যাল কিছু বিষয় আছে, যে জিনিসগুলো যদি একবার বুঝে ফেলতে পারো তাহলে তোমার চ্যাপ্টারটা অনেক বেশি ইজি লাগবে। এটা এখানে বিশেষ করে এই চ্যাপ্টারটার মধ্যে আমি কয়েকটা টপিক আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এই চ্যাপ্টারে কি কি আছে আমি জাস্ট একটু মুখে মুখে বলতেছি, এগুলো লিখে সময় নষ্ট করবো না। প্রথমে এখানে তোমরা পাবা হচ্ছে আউফবাউ নীতি, পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসের যে আউফবাউ একটা নীতি আছে সেটা তোমরা পাবা, একটু ডিটেলস পাবা, ক্লাস 10 থেকে একটু বিস্তারিত পাবা। তারপরে এখানে এই ইলেকট্রন বিন্যাসের উপর আরো দুইটা নীতি পাবা, সেটা একটা হচ্ছে যেটাকে বলি আমরা হুন্ডের নীতি, আরেকটাকে বলি আমরা পাউলির বর্জন নীতি। তো তোমাদেরকে আমি অলরেডি কিন্তু আউফবাউ এবং হুন্ডের নীতি কিন্তু পড়ায় ফেলছি আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 3-তে, হয়তো বা তোমরা টের পাও নাই বা বুঝতে পারো নাই। তো এই চ্যাপ্টারে যখন আমি এই দুটা জিনিস যখন পড়বো, আউফবাউ নীতি এবং হুন্ডের নীতি যখন পড়বো, তখন শুধু নামটা বলে দিব যে কোন জিনিসটাকে আমরা জিনিসটা আমাদের পড়া হয়ে গেছে, জাস্ট এটা জিনিস চিন্তা করিনি, জাস্ট আমি মিলাইয়া দিব যে কোনটাকে হুন্ডের নীতি বলা হয়ে থাকে, কিন্তু নীতিটা কিন্তু তোমরা জানো, এটা আমি চ্যাপ্টার 3-তে পড়াইছি। যাই হোক, তারপরে এখানে আমরা পাবো হচ্ছে এই চ্যাপ্টারে আমরা পাবো পাউলির বর্জন নীতি। তাহলে তিনটা নীতি, ইলেকট্রন বিন্যাসের উপর তিনটা নীতি পাবো, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি। তারপরে এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আমরা পাবো, দ্রাব্যতা রিলেটেড কিছু অঙ্ক পাবো, যে জিনিসগুলো একবার ক্যাপচার করে ফেলতে পারলে আর কোনো প্রবলেম নেই, জাস্ট আমি ভেঙে ভেঙে পড়ায় দিব। তারপরে যদি আমরা আসি দ্রাব্যতা ছাড়াও এখানে আয়ন শনাক্তকরণের কিছু ইনফরমেশন আছে, সেগুলো তোমাদেরকে বলবো। এছাড়া ওই পরমাণুর গঠন রিলেটেড কয়েকটা প্রশ্ন থাকবে এবং কয়েকটা অঙ্ক থাকবে, এইগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। তাহলে আমার প্রথমে কি বলি, যে পরমাণুর গঠন রিলেটেড কয়েকটা টপিক আছে, ইলেকট্রন বিন্যাসের উপর তিনটা নীতি আছে, দ্রাব্যতা নিয়ে কিছু অঙ্ক আছে, এবং লাস্টে আয়ন শনাক্তকরণের জন্য কিছু ইনফরমেশন আছে। এই জিনিসগুলো আমাদের লাগবে, অর্থাৎ মূলত এখানে চারটা টপিকে ভাগ করা যায় পুরো চ্যাপ্টারটাকে, এবং প্রত্যেকটাই বুঝে গেলে এতটাই ইজি ভাবতে পারবো না। তো আজকের যে লেকচারটা, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এটা তোমরা ক্লাস 10-এ এটা পড়ছো। যেমন আজকে আমরা প্রথমেই পড়বো পরমাণুর মডেল নিয়ে। হ্যাঁ, পরমাণুর মডেল নিয়ে। তো পরমাণুর মডেল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, কারণ তোমরা রাদারফোর্ডের মডেল এবং তোমরা হচ্ছে নিলস বোরের মডেলটা তোমরা জানো যে একটা পরমাণু স্ট্রাকচার কিরকম। জাস্ট ওই ক্লাস 10-এর পড়াটাই আজকে আমি রিপিট করব, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, জাস্ট ওই মডেল নিয়ে আমি আলোচনা করব। এবং আগামীকালকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ, আজকেরটাও গুরুত্বপূর্ণ, কারণ আজকেরটা সরাসরি হয়তো বা সিকিউতে পাবা না, কিন্তু আজকের পড়াটা তোমার কালকের জন্য লাগবে। তো আজকের পড়াটা হয়তো বা তুমি জানো, ক্লাস 10-এ পড়ে আসছো, এটা জানো, কিন্তু এই পড়াটাকে আর একটু ঝালাই করে নিতে হবে, জিনিসগুলো আরো ক্লিয়ার করে নিতে হবে, যেটা আগামীকালকের ক্লাসটা যেন সহজ হয়। কালকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জটিল যদি না বুঝো। তো এটা তোমাদেরকে আমি বারবার বলবো, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, এবং কোনো একটা পয়েন্টে না বুঝলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো আমি শুরু করি, যে প্রথমেই হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে প্রথমেই যেটা আমি পড়বো সেটা হচ্ছে পরমাণুর মডেল নিয়ে আমরা আলোচনা করব। তো পরমাণুর মডেল জিনিসটা, এটা আমরা যদি বলি, সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা তো অলরেডি জানি, এটা তো আমাদের জানা, যে একটা পরমাণুর ভিতর প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। এখন আমরা এটাও জানি যে প্রোটন এবং নিউট্রনগুলো একটা কেন্দ্রে থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে, এটা আমরা পরে জানছি। কিন্তু প্রথম দিকে প্রোটনটা আগে আবিষ্কৃত হয় আলাদা করে, নিউট্রনটা আলাদা করে আবিষ্কৃত হয়, প্রোটনটা আলাদা করে আবিষ্কৃত হয়। কোনটা যে কিভাবে থাকে সেটার ধারণা ছিল না প্রথম দিকে। এখন আমরা জানি যে প্রোটন নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠিত, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, এটা তো আমাদের এখনকার ধারণা। কিন্তু প্রথম দিকে একটা পরমাণু নিয়ে যখন গবেষণা করা হয়, প্রথম দিকে প্রোটনটাকে আলাদা করে আবিষ্কার করা হয়, নিউট্রনটাকে আলাদা একজন আবিষ্কার করেন, ইলেকট্রনটাকে আলাদা আবিষ্কার করেন, এবং কোনটা যে কিভাবে থাকে, এদের বিন্যাসটা যে কেমন, সেটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো এই পরমাণুর মধ্যে এই তিনটা জিনিস, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কিভাবে থাকে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু পরমাণুর মডেলগুলো আসে। যেটা পরমাণু কেউ বলছে যে প্রোটন নিউট্রনগুলো নিউক্লিয়াসে থাকবে, ইলেকট্রনগুলো কক্ষপথে থাকবে, এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছেন। ওই এক একটা ব্যাখ্যাকে, এই তিনটা জিনিস কিভাবে থাকে সেটার ব্যাখ্যাটাই হচ্ছে পরমাণুর মডেল। তাহলে একটা পরমাণুতে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কিভাবে থাকে, বা একটা পরমাণুর গঠন কেমন, তার উপর
ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেন। তো আমাদের প্রথম তিনটা বেসিক আমাকে জানতে হবে যে প্রোটনটা কে আবিষ্কার করেন, ইলেকট্রন, নিউট্রন এগুলো কে আবিষ্কার করেন। জাস্ট এগুলো লিখে ফেলো, তোমরা চাইলে নোট করে ফেলতে পারো একবারেই। আচ্ছা, আমি যদি বলি যে প্রথমে যদি আমি বলি যে ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন, জে থমসন, বিজ্ঞানী জে থমসন, আমি সংক্ষিপ্ত নামটা লিখলাম থমসন, বিজ্ঞানী থমসন এটা আবিষ্কার করেন। ওকে, পরবর্তীতে নিউট্রন আবিষ্কার করেন কে? নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। ওকে, তারপর প্রোটনটা কে আবিষ্কার করেন? প্রোটনটা আবিষ্কার করেন হচ্ছে গোল্ডস্টেইন, বিজ্ঞানী গোল্ডস্টেইন। আমাদের অনেকের ধারণা যে রাদারফোর্ড আবিষ্কার করেন, না, এটা ভুল ধারণা। বিজ্ঞানী গোল্ডস্টেইন এই প্রোটনটাকে আবিষ্কার করেন। ওকে, আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টেইন, কিন্তু নামকরণ করেন কে? এগুলো হচ্ছে আবিষ্কারকের নাম। এগুলো কিসের নাম? আবিষ্কারকের নাম। আচ্ছা, তাহলে এই প্রোটনটাকে নামকরণ করে হচ্ছে রাদারফোর্ড নামকরণ করেন। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে প্রোটন এবং নিউট্রন মিলে, আমরা তো এখন জানি যে প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠিত হয়। এই নিউক্লিয়াসটাকে কে আবিষ্কার করে? নিউক্লিয়াসকে আবিষ্কার করে কে? প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস হয়, সেটা আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড। সেটার কৃতিত্ব রাদারফোর্ডকে দিতে পারো, আবিষ্কার করেন রাদারফোর্ড। এটা আরেকটা কাজ করেন কি, যে রাদারফোর্ড কি করেন? প্রোটনটাকে আবিষ্কার করেন গোল্ডস্টেইন, কিন্তু প্রোটনে রাখেন হচ্ছে রাদারফোর্ড। প্রোটনের নামকরণ করেন। তাহলে আমরা এই চারটা জিনিস আমাদের একটু জানা থাকলে ভালো হয়। আমি আবারও বলি, ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন, নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক, তারপরে হচ্ছে প্রোটন আবিষ্কার করেন হচ্ছে গোল্ডস্টেইন, এবং নিউক্লিয়াস আবিষ্কার করেন, নিউক্লিয়াস কোনটা? প্রোটন এবং নিউট্রন মিলে যে পরমাণুর কেন্দ্রে যেটা থাকে, নিউক্লিয়াস কথাটার মানে হচ্ছে কেন্দ্র। তো এই নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। সেটা কত সাল, সালগুলো তোমাদের বই দেওয়া আছে, যদি ইচ্ছা হয় একটু দেখে নিবা। তো এই জিনিস সালগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয়, বায়োলজিতে সালগুলো দরকারি। আচ্ছা, তাহলে প্রোটনের নামকরণ করেন। তাহলে এই রাদারফোর্ড কি করেন? একই সাথে নিউক্লিয়াসটা আবিষ্কার করেন, প্রোটনের নামকরণ করেন, কিন্তু মনে রাখবা প্রোটনটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টেইন। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে জিনিসটা আমরা পড়বো, যে পরমাণুর মডেল নিয়ে আমরা বলবো, যে পরমাণুর মডেলটা যখন বিজ্ঞানী থমসন যখন ইলেকট্রনটাকে আবিষ্কার করে ফেলেন, তখন কিন্তু পরমাণুর গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেওয়া শুরু করেন, বা পরমাণুর গঠন নিয়ে বিস্তারিত গবেষণাটা শুরু হয়। তো প্রথমেই যে মডেলটার কথা যদি আমি বলি, সেটা তাহলে পরমাণুর মডেল, বেশ কয়েকটা পরমাণুর মডেলের কথা আমি বলবো। পরমাণুর মডেল মানে হচ্ছে পরমাণুর গঠনটা কেমন, তার উপর যে মতবাদ, সেটাকে আমরা বলবো পরমাণুর মডেল। তো পরমাণুর মডেল মানে কি, আমি আবারও বলি, একটা পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনগুলো কিভাবে আছে, সেটার যে মডেল এক একজন এক একভাবে দেন। তো জে থমসন যিনি যেটা করেন, জে থমসন যেটা বলেন, সেটা হচ্ছে যে এখানে আমি যদি বলি, এই যে থমসন একটা মডেল দেন। প্রথমেই থমসনের যে মডেলটা দেন, সেটাকে আমি বলবো, সেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। এটা একদম সহজ একটা মডেল, এবং এটা খুব অযৌক্তিক একটা মডেল। পরবর্তীতে আমি প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা দিব। আমি পরবর্তীতে থমসনের পরে রাদারফোর্ড একটা মডেল দেন, রাদারফোর্ড একটা মডেল দেন। রাদারফোর্ড মডেলের মধ্যে রাদারফোর্ড যে মডেলটা দেন, সেটার নাম হচ্ছে, সেটার সোলার সিস্টেম অ্যাটম মডেল, বা এটাকে সৌর মডেলও বলা যায়। সৌর মডেল যেটাকে আবার কি বলা যায়? সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম অ্যাটম মডেল। আচ্ছা, তারপরে যদি সবকিছু ঠিক আছে কিনা একটু জানিও। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, পরবর্তীতে দেখি যে থমসন প্লাম পুডিং মডেলটা দেন, তারপর রাদারফোর্ড সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেলটা দেন। মানে ওনাদের ব্যাখ্যাটার নাম আর কি, মডেলটার নাম। তোমরা এটা ক্লাস 10-এ পড়ছো, রাদারফোর্ডের মডেল এটা পড়ছো। 3 নাম্বার একটা মডেল আছে, সেটাকে বলা হয় কোয়ান্টাম বলবিদ্যা, নিলস বোরের মডেল, নিলস বোরের পরমাণু মডেল।
এটার কোনো নির্দিষ্ট কোনো নাম নাই, নিলস বোরের পরমাণু মডেল। আচ্ছা, তারপর আমি যদি 4 নম্বরে যদি যাই, সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি 4 নম্বরে একটা আছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল। কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তাহলে এই চারটা মডেল খেয়াল করো, এই 4টা মডেলই তোমাদের বই আছে। তো আরো বিজ্ঞানী আরো অনেক মডেল উপস্থাপন করেন, যেভাবে পারছে এভাবে পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, যে যার মতো পারে দিয়ে দিছে। পরবর্তীতে দেখা গেছে যে মোটামুটি গৃহীত হচ্ছে রাদারফোর্ড, তারপর নিলস বোর, এবং লাস্ট সর্বজনীন এবং সবচেয়ে আধুনিক যেটা, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল, পরমাণু মডেল। এখন কথাটা হচ্ছে যে এই রাদারফোর্ডের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এগুলোকে আমরা ভুল বলবো না, যেহেতু ওনারা বিজ্ঞানী, আমরা সম্মান করে রেসপেক্ট করে বলবো কিছু লিমিটেশন আছে বা কিছু সীমাবদ্ধতা আছে। তো রাদারফোর্ডের মডেলে কিছু সীমাবদ্ধতা আছে, ভুল বলতে যাবো না, কখনো ভুল বলবো না, স্যাররা মাইন্ড করবে। নিলস বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। প্রথমে আমরা যে কাজটা করব, যে থমসন বা প্লাম পুডিং মডেল নিয়ে তোমাদের তেমন বিস্তারিত কিছু বলা নাই, তবে আমি যতটুকু জানি পার্সোনালি সেটা আমি মুখে মুখে বলতেছি। প্লাম পুডিং তো খাইছো তোমরা, পুডিং এর মধ্যে কিসমিস গুলো ছড়ায় ছিটায় থাকে না? আমি আবার বলি, পুডিং এর মধ্যে কিসমিস গুলো ছড়ায় ছিটায় থাকে যেভাবে, এভাবে থমসন বলেন যে পরমাণুর মধ্যেও ইলেকট্রন গুলো ছড়ায় ছিটায় থাকবে কিসমিসের মতো। তাহলে উনি পরমাণুটাকে পুডিং এর সাথে তুলনা করছে, বা চিন্তা করো কি ও মনে হয় পুডিং বেশি পছন্দ করতো। তা আমি আবার বলি যে দেখো, এই থমসন মডেলটা এইভাবে উপস্থাপন করেন যেমন পুডিং এর মধ্যে যেমন ইলেকট্রনগুলো, মানে পুডিং এর মধ্যে যেমন কিসমিস ছড়ায় ছিটায় থাকে, একইভাবে পরমাণুতেও ইলেকট্রনগুলো এইভাবে ছড়ায় ছিটায় থাকবে। এইভাবে সে একটা মডেল দিয়ে দিছে, নাম তার প্লাম পুডিং মডেল। ওকে, প্লাম এখানে কিসমিস বোঝাচ্ছে, প্লাম হচ্ছে একটা ফলের নাম যেটাতে কিসমিস পাওয়া যায়, কিসমিস। আচ্ছা, আঙ্গুর আর কি, আঙ্গুর জাতীয় যে ফলগুলো। তো প্লাম পুডিং মানে কিসমিস মডেল, সোজা কথা কিসমিস মডেল। ওকে, আচ্ছা, তারপরে এখানে আর কোনো কিছু তোমাদের বই উল্লেখ করা নাই। আমরা যেটা জানবো বিস্তারিত, রাদারফোর্ডের মডেলটা আমরা জানবো, রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপরে আমরা নিলস বোরের পরমাণু মডেলটা জানবো। আচ্ছা, ঠিক আছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে হয়তো 1 ঘন্টা পার হতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা, এই মডেলটা উনি কি করেন, কিভাবে এই মডেলটা তৈরি করছে, উনি কিভাবে মডেলটা আবিষ্কার করেন, বা মডেল সম্পর্কে কিভাবে ধারণাগুলো পান, সেটা বিস্তারিত আমরা জানবো। সেটা হচ্ছে যে উনি কি নিয়ে কাজ করেন, উনি সোনার পাত নিয়ে এসে কাজ করেন। ঠিক আছে, সোনার পাত নিয়ে তিনি গবেষণা করে পরমাণু মডেল দিয়ে দিচ্ছেন। আমি এটা চিন্তা করে পাই না এত সোনা সে পেলো কোথায় তখন, কারণ সোনা তো অনেক দামি, অনেক আগে থেকেই। তো মানুষ স্বর্ণ দিয়ে কি করে, বিভিন্ন গয়নাগাটি বানায়, হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে গিফট দেয়, বউ থাকলে বউরে গিফট দেয়। আর সে কি করছে, এগুলো আজগবি কাজ করছে। আচ্ছা, আমরা দেখি সে সোনা দিয়ে কি করছে। আচ্ছা, প্রথমে দেখি, তোমরা যদি কেউ জানো যে রাদারফোর্ড এত স্বর্ণ কোথায় পাইছে, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, এখন আমরা দেখি যে রাদারফোর্ড যে সৌর মডেলটা দেন, সেটা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সৌর মডেলটা দেন। কি পরীক্ষা করেন? রাদারফোর্ডের যে পরীক্ষাটা, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা পরীক্ষাও বলতে পারো, ওকে। আচ্ছা, এখন এই পরীক্ষাটা করার জন্য, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই মডেলটা তিনি পান। এখন কথা হচ্ছে যে বিচ্ছুরণ পরীক্ষাটা কি জিনিসটা, এটা তো আমরা জানবো। তার আগে আমাকে জানতে হবে আলফা কণাটা কি, সেটা তো আমাকে জানতে হবে। তারপর আমরা পরীক্ষা সম্পর্কে জানবো। তো আলফা কণাটা আমি একটু বলি, আলফা কণা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন তোমরা জেনে নাও। সেটা হচ্ছে যে আলফা কণাটা কি, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণাটা কি, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, 1 নম্বরে যদি আমরা আসি, যে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। মানে হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, হিলিয়াম তো নর্মালি বলতে পারো যে স্যার হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, সে তো কোনো ইলেকট্রন ছাড়বে না, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসটা এটা কিভাবে হবে? আমি বলি, দেখো, এটা হয়, ভালো করে খেয়াল করে, বিশেষ পরিস্থিতিতে এটা হয়। তোমরা ক্লাস 10-এ যা দেখে আসছো, ইন্টারমিডিয়েটে অনেক কিছুই তার উল্টা পাবা। তার মধ্যে একটা হচ্ছে, দেখো, আলফা কণাটা কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এই যে
He2+, অর্থাৎ হিলিয়াম থেকে যদি তুমি দুইটা ইলেকট্রন সরায় ফেলো, আমরা তো জানি যে একটা হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, যা তার পারমাণবিক সংখ্যা 2, মানে তার মধ্যে ইলেকট্রন আছে দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন, এটা আমরা জানি। এখন এই দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, তাহলে সে কি হবে? He2+ হবে। তাহলে আমি তোমাকে যদি এইভাবে দেখাই, তার ইলেকট্রন করে দেখাই, ধরো এটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, মানে তার পজিটিভ চার্জ হচ্ছে 2, মানে প্রোটন তার 2টা, পারমাণবিক সংখ্যা 2 মানে প্রোটন 2টা, ইলেকট্রন তার কয়টা? ইলেকট্রন হবে তার 2টা। তো এটা আমরা হিলিয়ামের পরমাণুর গঠন বুঝলাম, যে তার নিউক্লিয়াস 2টা, কি ইলেকট্রনও কি 2টা। এখন কথা হচ্ছে এই দুইটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে দেয়, এই দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে শুধুমাত্র কি থাকবে? হিলিয়ামের নিউক্লিয়াসটা থাকবে না। তাহলে আমি He2+ বলা, এটার মানে কি? হিলিয়ামের নিউক্লিয়াস। He2+ বলার মানেটা কি? হিলিয়ামের নিউক্লিয়াস। কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে শুধুমাত্র কি থাকবে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা থাকবে। তো He2+ মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। He2+ মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াসটাকে বলা হয়, এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে কি বলা হয়? এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। হিলিয়ামের নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা। এটি হলো হিলিয়াম নিউক্লিয়াসকে বলে আলফা কণা। এখন একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আলফা কণা বলে, এটাকে আবার ঢং করে তোমাদের বই এইভাবে বলছে, ধি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ধি ধনাত্মক মানে এই যে 2+ মানে কি? 2 মানে দ্বি, প্লাস মানে ধনাত্মক। কঠিন বাংলায় বলছে এখানে, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। সোজা কথা হচ্ছে হিলিয়াম তো দ্বি ধনাত্মক হবে, 2+ নিউক্লিয়াস, ঠিক আছে? এটাকে আমরা আলফা কণা বলতে পারি। এখন কথা হচ্ছে এই আলফা কণা তো এমনিতে নরমালি তো হিলিয়াম ইলেকট্রন ছাড়বে না, দুইটা ইলেকট্রন ছেড়ে সে হবে না এটা। কিন্তু সে কি হতে পারে? সে মানে এই জিনিসগুলো কোথা থেকে আমরা পাবো? কোথা থেকে এলো এরা আসছে বেসিক্যালি রেডিয়াম থেকে। রেডিয়াম একটা তেজস্ক্রিয় পরমাণু, যার পারমাণবিক সংখ্যা 88। ওকে, তারপর তেজস্ক্রিয় পরমাণু বলতে কি সেটা আমি পরে বলতেছি। রেডিয়াম এবং ইউরেনিয়াম এটার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, এরা আপনা আপনি ভেঙে যায়। রেডিয়ামটা আপনা আপনি ভেঙে, এদের নিউক্লিয়াসটা আপনা আপনি ভেঙে যায়, ভেঙে অন্য পরমাণুতে পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তোমরা ফিজিক্সের ক্লাস 10 হয়তো পড়ছো, তারপরে আমি আবার একটু বলি। রেডিয়াম এবং ইউরেনিয়ামটা আপনা আপনি ভেঙে অন্য পরমাণুতে পরিণত হতে পারে, আপনা আপনি ভেঙে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর এরা যখন আপনা আপনি ভেঙে যাবে, তখন এখান থেকে আলফা কণা অটোমেটিক নির্গত হবে। তাহলে এই 88, রেডিয়াম 92, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে খেয়াল করো, তেজস্ক্রিয় মৌল থেকে কি বের হয় বলতো? তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয়। ওকে, তারপরে আমরা আর কি জানবো? এখানে আলফা কণা সম্পর্কে আমরা জানতে পারি 3 নম্বরে যদি আসি, যে আলফা কণার ভরটা কত সেটা আমরা জানতে পারি, বা আলফা কণার গতিবেগটা আমরা জানতে পারি। যে আলফা কণা কিন্তু প্রচন্ড গতি সম্পন্ন হয়। এখান থেকে আলফা কণাটা যখন বের হয়, এগুলোর ভিতর থেকে, একটা রেডিয়ামের ভিতর থেকে আলফা কণা বের হয়, যখন রেডিয়ামটা ভাঙার সাথে সাথে আলফা কণাটা বের হয়। এটা আপাতত জেনে রাখো। তোমরা যখন ফিজিক্স সেকেন্ড পেপার যখন পড়বা, তখন এগুলো সম্পর্কে আর বিস্তারিত জানবা, এগুলো সম্পর্কে ম্যাথও পাবা তোমরা। তা আপাতত আমরা যতটুকু জানার এখানে, যে রেডিয়াম বা ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণাগুলো বের হয়। তো এই আলফা কণাগুলো যে গতিবেগটা কত, আলফা কণার গতিবেগ হচ্ছে, সেটা প্রায় আলোর গতিবেগের প্রায় কাছাকাছি। সেটা তোমরা বলতে পারো 10⁷ মিটার পার সেকেন্ড থেকে। আলোর গতি কত? 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে আছে আলফা কণার গতিবেগটা হচ্ছে 10⁷ মিটার পার সেকেন্ড থেকে কত হবে? 2.5 মিটার পার 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগের হয়, এত গতি সম্পন্ন হয়। এত বেগের হয়, মানে আলফা কণা 10⁷ থেকে 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড গতি সম্পন্ন হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এর ভরটা কত তোমরা আমাকে বলো তো দেখি। কেমিস্ট্রিতে প্রথমেই তো বলছিলাম যে পারমাণবিক ভর সংখ্যাগুলো লাগবে। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2,
তাহলে পারমাণবিক ভর সংখ্যা কত? ভর সংখ্যা 4। হ্যাঁ, ভর সংখ্যা হচ্ছে 4। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা একটু মুখস্থের বিষয়। তাহলে ভর সংখ্যা হচ্ছে কত? আলফা কণার ভর সংখ্যা কত হবে? আলফা কণার সে 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সে তো আর ভর সংখ্যা তার ছেড়ে দেয়নি। তো আলফা কণার ভর কত? আলফা কণার ভর সংখ্যা কত? 4। আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4। এখন আমরা আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে 5 নম্বরে যদি যাই, সেটা আমরা কি জানবো? যে আলফা কণার ভর সংখ্যা, এখানে 5 নম্বর দরকার নাই, জাস্ট এখানে এটা জানবো যে একটা আলফা কণা একটা ইলেকট্রনের চেয়ে 7000 গুণ ভারী। একটা ইলেকট্রন খুবই হালকা। তো এখান থেকে আমরা জানবো এটা ভর সংখ্যা 4। এটার থেকে আমরা একটা জিনিস জেনে রাখবো, যেটা আলফা কণা একটা ইলেকট্রনের চেয়ে 7000 গুণ ভারী। একটি আলফা কণা ইলেকট্রনের চেয়ে 7000 গুণ ভারী। 7000 গুণ ভারী। এটি এমসিকিউ এর জন্য জেনে রাখবা। তো আমরা কি বললাম, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা আমরা পড়বো। আলফা কণা দিয়ে তিনি একটা আলফা কণা দিয়ে একটা পরীক্ষা করেন, ওই পরীক্ষা থেকে তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলটা পাওয়া যায়। আমি আবার একটু বলতেছি, ভালো করে খেয়াল করো। রাদারফোর্ড আলফা কণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা পরমাণুর মডেল উপস্থাপন করেন। তাহলে আমাদের আলফা কণা সম্পর্কে আগে জানতে হবে, তারপর পরীক্ষা সম্পর্কে জানবো। আলফা কণা জিনিসটা কি? একটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে এখানে কোত্থেকে বের হয়? 88 রেডিয়াম এবং 92 ইউরেনিয়াম থেকে, এগুলা তেজস্ক্রিয় মৌল থেকে এরা বের হয়। তারপরে আলফা কণাটার গতি কত হয়? 10⁻7 মিটার পার সেকেন্ড থেকে 2.5 মিটার 10⁻7 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। তারপর আলফা কণার ভর সংখ্যাটা কত হয়? সেটা 4 হয়ে থাকে। তারপরে একটি আলফা কণা ইলেকট্রনের চেয়ে 7000 গুণ ভারী হয়। এইগুলো তোমাকে, এই হচ্ছে তোমার আলফা কণা সম্পর্কে আমার ইনফরমেশন। এগুলো জানলে হবে। এমসিকিউ প্লাস রিটেন তো এখান থেকে আসার পসিবিলিটি খুব কম, তবে আমাদের পরবর্তী রিটেনগুলো পাওয়ার জন্য আমার এই ইনফরমেশনগুলো লাগবে। আচ্ছা, আমরা আলফা কণা সম্পর্কে জেনে গেলাম। এখন উনি যে পরীক্ষাটা করেন সেটার বর্ণনা দিব আমি। তো ওই পরীক্ষাটার জন্য কি কি লাগে সেটা আমরা বলবো। উপকরণ কি কি নিয়েছেন তিনি। তো উপকরণ আমি বলি, উপকরণ কি কি নেন। দেখো, এক নম্বরে যে উপকরণটা নেন সেটা হচ্ছে আলফা কণা। 1 নম্বরে যে উপকরণটা সেটা কি? আলফা কণা। 2 নম্বরে যে উপকরণটা তিনি নেন সোনার পাত। কি নেন? সোনার পাত নেন। হ্যাঁ, সোনার পাত। এটাকে আবার কি করছে দেখো, এই সোনার পাতটাকে টুকরো করে, মানে একদম পাতলা করে কেটে নিছে উনি। মানে খায় আর কাজ পাইছে না, মানে স্বর্ণ নিয়ে সে এগুলা করছে। তাহলে সোনাটাকে কেটে সে কত করছে? 0.0004 সেন্টিমিটার পুরুত্বের বানাইছে সে। কোনো দরকার ছিল? খেয়াল করো। তাহলে দেখো 0.0004, আর দেখো এইভাবে মনে রাখবা 0004 সেন্টিমিটার। 0004 সেন্টিমিটার। দেখো একক চেঞ্জ হয়ে গেলে কিন্তু মানটাও চেঞ্জ হবে। তো তোমরা ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো, এটা ক্লাস 10 এর ফিজিক্সের বইয়ে ছিল, সেই একক দিয়ে এটা চেঞ্জ করে ফেলবা। এটা নিয়ে আমি এখন আলোচনা করবো না, আপাতত এটা জেনে রাখো যে একটা স্বর্ণের একটা পাত নেন তিনি। স্বর্ণের পাতটার পুরুত্ব কত? পুরুত্ব খুবই কম, সেটা কল্পনা করতে পারবো না। 0.0004 সেন্টিমিটার, মানে 0.0004 সেন্টিমিটার পুরুত্বের একটা সোনার পাত নেন তিনি। নেওয়ার পরে উনি যে কাজটা করেন, 0.0004 সেন্টিমিটার পুরুত্বের একটা সোনার পাত নেন। নেওয়ার পরে আরেকটা কাজ হয়, 3 নম্বর পয়েন্ট, মানে উনি একটা আলফা কণা নিল, তারপরে সে সোনার পাত নিল, তারপর আর কি নিবে? সে জিঙ্ক সালফাইডের একটা পর্দা নেয়। জিঙ্ক সালফাইডের একটা পর্দা। এখন কথা হচ্ছে, দেখো জিঙ্ক সালফাইডের একটা পর্দা নেন। এখন এই জিঙ্ক সালফাইডের পর্দাটা হচ্ছে এমন একটা পর্দা। আচ্ছা, আমি আবার একটু বলি, এই ক্লাসটার অনেক কিছু হয়তো বা তোমরা জানো, ক্লাস 10 যেহেতু পড়ে আসছো, তবে একটু মনোযোগী হও, যেহেতু এটা প্রথম ক্লাস, অনেক বেসিক আমার আগামীকালকের ক্লাসে লাগবে। ঠিক আছে? তো দেখো এই জিঙ্ক সালফাইডের যে পর্দাটা, এটা এমন একটা পর্দা যেখানে ইলেকট্রন যদি গিয়ে, মানে যেখানে আলফা কণা গিয়ে পড়বে, সেখানে কি হবে? আলোক ছটা সৃষ্টি হবে। আলোক ছটা মানে কি? ঝিলিক, জলখানি সৃষ্টি হবে, আলোর ঝলকানি সৃষ্টি হবে। এটাকে বলা হয় অনুপ্রভা, বা এটাকে আমরা বলতে পারি আলোক ছটা। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, পরীক্ষাটার বর্ণনা দিব আমরা। উপকরণ হচ্ছে এইগুলো নিল, 3টা জিনিস সে নিচ্ছে। 3টা জিনিস দিয়ে করেন, দেখেন একটা আলফা কণা নিল, সোনার পাত নিল, এবং জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিল। আচ্ছা, তাহলে বর্ণনাটা আমরা করব, তার আগে আমরা একটা চিত্র আঁকি, তাহলে বর্ণনাটা সুবিধা হবে। তো ধরো এটা হচ্ছে সোনার পাত ধরে নিলাম আমরা। ওকে, আর এটা ধরো হচ্ছে
এটা হচ্ছে একটা পর্দা নিল না সে, সোনার পাতের চারদিকে একটা পর্দা নিছিল, যে এই পর্দাটা হচ্ছে এটা জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা? জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, আচ্ছা, আর এখানে কি নিল সে? হিলিয়ামগুলো সে নিচ্ছে। আচ্ছা, মাঝখানে আমরা ধরি এই জায়গাটা একটু, আচ্ছা এখানে আমরা অনেকগুলো হিলিয়াম নিউক্লিয়াস, আমরা না ও নিছিল আর কি হিলিয়াম, এটাকে আমরা একটু কাছাকাছি আঁকতে পারি, হিলিয়াম 2+, তারপরে হিলিয়াম 2+, তারপরে হিলিয়াম 2+, মানে আলফা কণা আর কি, তারপরে হচ্ছে হিলিয়াম 2+, এগুলো একটা আলফা কণা, তারপরে হচ্ছে হিলিয়াম 2+। এখন কথা হচ্ছে কি যে কি নিল, উপকরণটা কি, যে আলফা কণা, এই হচ্ছে আলফা কণা, তারপর আর কি নিল সে? সোনার পাত নিল, এই হচ্ছে সোনার পাত, এই যে পুরা যে ভিতরেরটা এটা হচ্ছে স্বর্ণের পাত, হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণের পাত, এই যে এটা। আচ্ছা, তারপরে এই যে দেখো এটা পুরাটা স্বর্ণের পাত, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এটা কি? জিঙ্ক সালফাইডের পর্দা। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে ওটা নেওয়ার পরে এগুলা কোত্থেকে বের হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু রেডিয়াম থেকে বের হচ্ছে। এগুলো কোত্থেকে বের হচ্ছে? রেডিয়াম, উনি রেডিয়াম নিছিল, রেডিয়াম থেকে প্রচন্ড গতিতে কি বেরোচ্ছিল? বিভিন্ন আলফা কণাগুলো বের হচ্ছিল। অর্থাৎ উনি কি করেন? উনি রেডিয়াম থেকে নিয়ন্ত্রিতভাবে আলফা কণাটাকে ওটার উপর নিক্ষেপ করেন। কিসের উপর? স্বর্ণের পাতের উপর। তাহলে প্রচন্ড গতি সম্পন্ন, কত গতি সম্পন্ন? 10⁷ থেকে 2.5 × 10⁷ গতি সম্পন্ন আলফা কণাগুলোকে স্বর্ণের পাতের উপর তিনি নিক্ষেপ করেন। ধরো এটা এরকম ছিল, আমি তোমাকে এইভাবে যদি সহজভাবে যদি মানে একটু, এটা তো ত্রিমাত্রিক চিত্রটাও তোমাদেরকে এইভাবে বোঝানো যাচ্ছে না, জাস্ট এইভাবে চিন্তা করো। ধরো আমার হাতটা চিন্তা করো এইভাবে, ধরো এটা হচ্ছে স্বর্ণের পাত, ধরো এটা হচ্ছে স্বর্ণের পাত, তার পিছনে এটা কি? তার পিছনে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, এটা স্বর্ণের পাত, এটা কি? জিঙ্ক সালফাইডের পর্দা। জাস্ট এইভাবে চিন্তা করো, আমি যেভাবে বলতেছি চিত্রটা হয়তো ওই রকম, তোমাদের বই যেভাবে আছে আমি ওইভাবে এঁকে দিছি। এই যে দেখো এটা হচ্ছে স্বর্ণের পাত, তার পিছনে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এখন কথা হচ্ছে ওই আলফা কণাগুলোকে স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করা হয়, পিছনে কি আছে? জিঙ্ক সালফাইডের পর্দা আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যখন এই আলফা কণাগুলো প্রচন্ড গতিতে নিক্ষেপ করবে, প্রচন্ড গতিতে যখন এই রেডিয়াম থেকে বের হবে, নিক্ষেপ করা হয় যখন, কার উপর নিক্ষেপ করেন উনি? এই সোনার পাতের উপর নিক্ষেপ করেন, তখন বেশ কয়েকটা জিনিস তিনি লক্ষ্য করেন। তো আমরা কি করব, যে দেখি প্রথমে হচ্ছে যে কিছু আলফা কণা আছে, সরাসরি কি হয়? সরাসরি ওই সোনার পাতটাকে সরাসরি ভেদ করে চলে যায়, ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের উপর গিয়ে পড়ে, তখন এখানে আলোক ছটা সৃষ্টি হয়, মানে আলোকের ঝলকানি সৃষ্টি হয়, যেটাকে বলা হয় অনুপ্রভা। তো দেখো এটা যে সরাসরি যে ভেদ করে গেছে সেটা আমরা বুঝবো কিভাবে? ইলেকট্রন কি, আলফা কণা কি দেখা যায়? আলফা কণা তো দেখা যায় না, আলফা কণা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পারবো না। তবে এই দিক দিয়ে আলফা কণাটা বের হওয়ার পর এইখানে ঝলকানি সৃষ্টি হয়েছে, এটার মানে আমরা বুঝতে পারি যে না, আলফা কণাটা সরাসরি এই দিক দিয়ে গেছে। মানে এই জিঙ্ক সালফাইডের পর্দাটা রাখার কারণই হচ্ছে এটা, যে আলফা কণাটা আসলে সরাসরি গেল কিনা সেটা আমরা বোঝার জন্য। কারণ আলফা কণা তো আমরা চোখে দেখবো না, তো যখন আলোক ছটা বা জলকানি সৃষ্টি হয়েছে, মানে এই আলফা কণাটা বের হওয়ার পরে যেখানে জলকানি সৃষ্টি হয়েছে, মানে বুঝতে পারছি যে এটা সরাসরি কি হয়ে গেছে, এটা সরাসরি ভেদ করবে, সোজাসুজি ভেদ করছে। এবং কিছু খেয়াল করো, আবার কিছু আলফা কণা আছে, আলফা কণা আছে যেটা কি হবে, যেটা এদিক দিয়ে যাওয়ার সময় তার গতিপথটা একটু বেঁকে যাবে, আবার কিছু মানে একটা কেন্দ্র, ধরো এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা কি আমরা পরে জানবো, এটা একটা কেন্দ্র, এটা সোনার পাতের একটা কেন্দ্র। এই কেন্দ্রটা থেকে কি হচ্ছে, কেন্দ্র থেকে কিছু মানে কেন্দ্রটার কাছে এটা হচ্ছে পুরা সোনার পাতের একটা কেন্দ্র। এই কেন্দ্র থেকে যখন কেন্দ্র ঘেঁষে যখন যাবে, তখন এটার গতিপথটা বেঁকে যায়, মানে আলোক ছটাটা এখানে সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর কিছু আলফা কণা আছে যেটা দেখা গেছে যে এটা এদিকে গেলে আবার সরাসরি কিন্তু আবার এদিক দিয়ে গেলে আবার সরাসরি একই পথে আবার সরাসরি ফেরত আসে। আবার কিছু তো আমরা কি পাইলাম, 3 ধরনের পাইলাম। এগুলো কি হবে, গতিপথটা বেঁকে যাবে, এখানে আলোকচটা সৃষ্টি হবে, আবার এখানে কি হবে, এটা সরাসরি ভেদ করবে। ঠিক আছে, এটা সরাসরি ভেদ করবে। তো আমরা কি পাইলাম, মূলত 3 ধরনের ঘটনা পাইলাম। একটা হচ্ছে যে কিছু কি করলো দেখো, কিছু কি ভেদ করে আবার ফেরত আসলো, মুখোমুখি ভেদ করে ফেরত আসলো,
একটা, এবং কিছু কি পাইলাম যে তার গতিপথটা বেঁকে যায়, এবং কিছু পাইলাম যে সরাসরি গমন করে, এই যে 3 নাম্বার। তাহলে আমরা উপর থেকে যদি বলি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, মানে 3 ধরনের ঘটনা ঘটবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমি পুরো জিনিসটা বর্ণনা কিভাবে করবা, জাস্ট প্রথমে বর্ণনা করবা, তারপর সিদ্ধান্তগুলো বলবা। বর্ণনা করার কথা বলবা যে এখানে জাস্ট এখানে বইয়ের পরে একটু রিডিং দিবা না, রিডিং দিবা, জাস্ট মুখস্থ করবা না, একটু মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমি যে কথাগুলো বলছি সেটা তুমি ভালো করে শোনো, অথবা বইটা একবার রিডিং দিবা, কিন্তু মুখস্থ করতে যাওয়া না, জাস্ট তোমার মতো করে ব্যাখ্যা দিবা, বইয়ের মতো করলে দরকার নাই। সেখানে বলবা যে এখানে বলবা যে রাদারফোর্ড সাহেব আলফা কণা, প্রচন্ড গতি সম্পন্ন আলফা কণাগুলো সোনার পাতের উপর নিক্ষেপ করেন, মানে একটা সোনার পাতের উপর নিক্ষেপ করেন, এবং এই সোনার পাতের চারদিকে জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে আবৃত করা ছিল। ঠিক আছে, তাহলে দেখো তিনি আলফা কণা নেন, তারপরে হচ্ছে স্বর্ণের পাত নেন এবং জিঙ্ক সালফাইড দিয়ে স্বর্ণের পাতটাকে চারদিক থেকে ঘিরে ফেলেন, ঘিরে তারপর আলফা কণাগুলোকে নিক্ষেপ করেন। এটা আমার বর্ণনা, খেয়াল করো। আমি আবারও বলি, উনি কি করেন, একটি সোনার পাত নিয়ে জিঙ্ক সালফাইডের পর্দা দিয়ে চারদিকে আবৃত করে রাখেন, এবং এই সোনার পাতের উপর প্রচন্ড গতিসম্পন্ন আলফা কণা নিক্ষেপ করেন, সোনার পাতের উপর নিক্ষেপ করেন। এটা হচ্ছে বর্ণনা, এই যে কথাটা এখন বললাম। এখন সিদ্ধান্ত কি কি? সিদ্ধান্ত হবে 1টা 2টা 3টা, এগুলো হচ্ছে সিদ্ধান্ত। এখন আমরা কি কি সিদ্ধান্ত পেলাম সেটা যদি একটু বলি, আমরা যদি বলি যে এই জায়গাটাতে একটু বলি যে এখানে আচ্ছা এখানে তো জায়গা কম, আচ্ছা আমি তারপরেও এখানে বলে দিচ্ছি। দেখো সিদ্ধান্তগুলো হচ্ছে বর্ণনাটা এইভাবে বলবা, এখানে যা করলাম সব বর্ণনা বলবা, 2 লাইনে বা 3 লাইনে বলবা। তারপরে এখানে সিদ্ধান্তগুলো আমরা কি কি পেলাম। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে 90% হিলিয়াম কণা, মানে পর্যবেক্ষণ, সরি এটা সিদ্ধান্ত না, সরি এটা হচ্ছে পর্যবেক্ষণ। তুমি কি কি লক্ষ্য করলা, এটাকে আমরা পর্যবেক্ষণ বলবো, যে 3টা ঘটনাকে আমি পর্যবেক্ষণ, আমি কি কি দেখলাম, এখানে কি পাইলাম। প্রথমে ঘটনাটা কিভাবে ঘটাইছি সেটা হচ্ছে বর্ণনা, এবং কি কি পাচ্ছি এখান থেকে। পর্যবেক্ষণের মধ্যে আমি পাচ্ছি, তাহলে উপকরণ গেল, আমার বর্ণনা গেল, যে বর্ণনা মানে আমি আবার একটু বলি সংক্ষেপে, বর্ণনা হচ্ছে আলফা কণাগুলোকে সোনার পাতের উপর নিক্ষেপ করা, আর সোনার পাতের চারদিকে জিঙ্ক সালফাইড দিয়ে একটা আবরণ থাকা, এটাই বলবা, এটাই বর্ণনা শেষ। তারপর পর্যবেক্ষণটা কি, পর্যবেক্ষণটা হচ্ছে যেখানে কি কি ঘটলো আমরা দেখলাম, কি পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে 90%, কি বললাম, 90% আলফা কণা, 90% আলফা কণা কি হয়, সোজাসুজি চলে যায়। 90% আলফা কণা, দেখো এদিকের যত আলফা কণা আছে, এদিকে যত আলফা কণা আছে, সবকিছু সোজাসুজি চলে যাবে। তাহলে 90% আলফা কণা সোজাসুজি চলে যায়, সোজাসুজি গমন করে, সোজাসুজি গমন করে। আচ্ছা 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার আমরা কি পাইলাম, যে কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায়, কয়েকটি আলফা কণার, আচ্ছা কোনো প্রবলেম হলে আমাকে একটু জানিও। কয়েকটি আলফা কণার আচ্ছা এখানে, আচ্ছা এটা কি 90, হ্যাঁ সরি এটা 95 হবে। হ্যাঁ তাহলে দেখো কয়েকটি আলফা কণার, হ্যাঁ দেখো কয়েকটি আলফা কণা কি হয়ে যাবে, তাহলে 95% যদি বেঁকে যায়, কয়েকটি 95% আলফা কণা সোজাসুজি চলে যাবে। কয়েকটি আলফা কণার কি হবে, তাদের গতিপথটা বেঁকে যাবে, কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায়, গতিপথ বেঁকে যায়। আচ্ছা আমি 3 নম্বরে একটা সিদ্ধান্ত পাবো, যে 20,000-এর মধ্যে খেয়াল করো, আচ্ছা 20,000-এর মধ্যে এখানে খেয়াল করো, 20,000-এর মধ্যে এখানে 95 বা 99%, এটা এরকম হবে আর কি, 99 বা 95%। তো এটা তোমরা একটু বইটা একটু দেখে নিও। তো দেখো 20,000-এর মধ্যে, কারণ এই জিনিসগুলো অনেক সময় এক এক এডিশনে এক এক রকম লিখে, বা এক এক বই এক এক রকম লিখে, তবে অ্যারাউন্ড 90-র উপরে হবে আর কি। তাহলে 20,000-এর মধ্যে 20,000 আলফা কণার মধ্যে একটি আলফা কণা তার আগে, মানে একই পথে ফিরে আসে, একই পথে একটি আলফা কণা একই পথে ফিরে আসে। এই 3টা হচ্ছে পর্যবেক্ষণ আমরা করলাম। এখন আমরা সিদ্ধান্ত কি নিব, সিদ্ধান্ত আমরা প্রথম পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারি
আমরা এই চিত্রটা আমাদের আর লাগবে না, এটা আমরা আঁকলাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আলফা কণাগুলো কি করে, এই জিঙ্ক সালফার কি করে অনুপ্রভা সৃষ্টি করতে পারে। অনুপ্রভা মানে আলোক ছটা, সেটা তোমরা তো তোমাদেরকে বললাম। এখন সিদ্ধান্তগুলো দেখো, সিদ্ধান্তগুলো কি কি আমরা পেলাম এখানে। একটা হচ্ছে যে 90% যদি ভেদ করে চলে যায়, 90% ভেদ করে চলে যায় মানে হচ্ছে ওই জায়গাটাতে মানে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, মানে সোজাসুজি চলে গেল মানে কি এর সামনে কিছু ছিল না। সোজাসুজি ভেদ করে চলে গেছে মানে ওর সামনে কিছু ছিল না। 90% আলফা কণা সোজাসুজি গমন করে, তো এটা দিয়ে আমরা বুঝতে পারি পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। তাহলে 1 নম্বর থেকে একটা সিদ্ধান্ত পাইলাম যে পরমাণুর অধিকাংশ জায়গা, অধিকাংশ জায়গা ফাঁকা। জায়গা কি ফাঁকা, তবে এই ফাঁকা স্থানে ফাঁকা। তবে আমি কি বলছিলাম যে একটা আলফা কণার চেয়ে ইলেকট্রন খুবই হালকা, মানে ইলেকট্রনের থেকে 7000 গুণ ভারী, ইলেকট্রনের থেকে 7000 গুণ ভারী হচ্ছে একটা আলফা কণা। তো এখান থেকে আমরা বলতে পারি ওই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রনগুলো থাকতে পারে। তো পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, এটা ঠিক আছে, অধিকাংশ জায়গা কি ফাঁকা, কিন্তু অধিকাংশ জায়গা ফাঁকা, ওই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকলেও তার গতিপথ চেঞ্জ হবে না। দেখো এখানে 90% আলফা কণা যে সোজাসুজি চলে যায়, 95% বা 99% আলফা কণা যে সোজাসুজি চলে যায়, ওই সোজাসুজি মানে ওদের গতিপথের সামনে যদি কোনো ইলেকট্রন থাকে সে কেয়ার করবে এটা, সে কোনো বাধার সম্মুখীন হবে না। মানে আলফা কণার থেকে ইলেকট্রনটা অনেক অনেক বেশি হালকা। তাহলে এটা কি করবে, ওই ফাঁকা জায়গাতে ইলেকট্রন থাকতে পারে, সোজাসুজি চলে যায়, ওই সোজাসুজি চলে যাওয়ার পথে ইলেকট্রন থাকলেও কারণ তার গতিপথের কোনো চেঞ্জ হবে না। আমরা বলতে পারি পরিমাণের অধিকাংশ জায়গা ফাঁকা, সোজাসুজি চলে যায় মানে কি অধিকাংশ জায়গা ফাঁকা, তবে 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 ফাঁকা জায়গাতে কি থাকতে পারে, ইলেকট্রনগুলো থাকতে পারে, ইলেকট্রন অবস্থান করে। এটা আমাদের একটা সিদ্ধান্ততে আমরা পৌঁছে গেলাম, অবস্থান করে। তারপর আমরা যদি নেক্সট 2 নম্বরে যদি আসি যে কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায়, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায় মানে হচ্ছে এই দেখো তো আলফা কণা নিজে কি, আলফা কণার নিজে হচ্ছে পজিটিভ চার্জ, তো আলফা কণা নিজে কি পজিটিভ চার্জ, যেহেতু আমরা এখান থেকে বলতে পারি কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায়, এটাতে আমরা বলতে পারি যে নিজে যেহেতু পজিটিভ, বেঁকে গেল মানে কি তার গতিপথটা বেঁকে গেল মানে নিজে পজিটিভ চার্জ। তো কি কারণে সে বাঁকছে, নিশ্চয় এই জায়গাটাতে পজিটিভ চার্জ ছিল। খেয়াল করো আলফা কণার নিজে তো পজিটিভ, তাহলে সে বাঁকলো কেন, হয়তো বা আরেকটা পজিটিভের সাথে সে বিকর্ষণে হয়েছে, বিকর্ষণ, কারণ আমরা জানি একটা পজিটিভ চার্জের সাথে আরেকটা পজিটিভের কি হয়, বিকর্ষণ হয়। তো আমরা যে এখানে বলি যে কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায়, তাহলে এই গতিপথ বেঁকে যাওয়া থেকে আমরা বলতে পারি সে এখানে পজিটিভ কোনো কিছুর সাথে সে বিকর্ষণে লিপ্ত হয়েছে, কারণ আলফা কণা নিজে যেহেতু পজিটিভ, তো অবশ্যই পজিটিভ কোনো কিছুর সাথেই বিকর্ষণটা তার হয়েছে, যার কারণে তার গতিপথটা বেঁকে যায়। তাহলে এই কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায় মানে আমরা বলতে পারি যে আলফা কণার 2 নম্বর পয়েন্ট থেকে বলতে পারি যে আলফা কণার গতিপথ বেঁকে, অথবা এইভাবে আমরা বলি যে পুরা লাইনটা যদি না বলি যে হ্যাঁ 2 নম্বর পয়েন্ট থেকে, মানে আমি পুরা লাইনটা লিখতেছি না, আমি সংক্ষেপে লিখতেছি। 2 নম্বর থেকে আমরা বুঝতে পারি গতিপথ যেহেতু বেঁকে যায়, সুতরাং পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে 20,000-এর মধ্যে একটি আলফা কণা কি 20,000-এর মধ্যে একটি, মানে খুবই কম, 20,000-এর মধ্যে একটা ফিরে আসে, তার মানে আমরা বলতে পারি ফিরে আসে মানে কি আলফা কণা ফিরে আসলো মানে কি তার থেকে অবশ্যই ভারী কিছুর সাথে সংঘর্ষটা হয়েছে, তার সাথে অবশ্যই ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষটা হয়েছে। তাই আলফা কণা অবশ্যই আমরা বলতে পারি যে এই যে পরমাণুর কেন্দ্রে, তাহলে পরমাণুর সমস্ত ভারী জিনিস বা সমস্ত ভর কেন্দ্রে রয়েছে, কি রয়েছে, কেন্দ্রে অবস্থান করে। যেহেতু আলফা কণাটা যেহেতু ফিরে আসলো, তার থেকে ভারী কিছু না হলে তার ফিরে আসার কথা ছিল না। তাই আমরা বলতেই পারি যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীবিত থাকে। যেহেতু ফিরে আসলো, আমরা বলতো কেন্দ্র থেকে ফিরে আসলো মানে
তাহলে এর মধ্যে অবশ্যই ভারী জিনিস রয়েছিল বা পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রে রয়েছে। তো আমরা এখান থেকে এটার এই জিনিসটা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলি যে পরমাণুর আমরা বলি যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত। আমরা এখান থেকে এই সিদ্ধান্তটা পাই, কারণ ফিরে আসলো মানে কি, কেন্দ্র থেকে ধাক্কা খেয়ে ফিরে আসছে মানে আলফা কণার থেকে ভারী কোনো কিছুর সাথে সে সংঘর্ষ মানে ধাক্কাটা লাগছে। তো পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত। আচ্ছা, এখন এখান থেকে আমরা বুঝি মাত্র 20,000-এর মধ্যে একটা ফিরে আসে। 20,000-এর মধ্যে একটি ফিরে আসে মানে হচ্ছে যে তার এই কেন্দ্রের আকারটা খুবই ছোট। কেন্দ্র যেখান থেকে সংঘর্ষ ফিরে আসতেছে, যদি এটা আকারটা যদি বড় হইতো তাহলে 20,000-এ একটি হইতো না, অনেকগুলাই কিন্তু ফিরে আসতো। তাহলে 20,000-এর মধ্যে যেহেতু একটি ফিরে আসে, তাহলে আমরা বলতে পারি যে এখানে পরমাণুর কেন্দ্রটা খুবই ছোট। পরমাণুর কেন্দ্রটা কি খুবই ছোট, পরমাণুর আকার খুবই মানে পরমাণুর আকারের থেকে তার কেন্দ্রটা খুবই ছোট। ওই কেন্দ্রটাকে উনি নাম দেন, ওই কেন্দ্রটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এই কেন্দ্রটার নাম কি নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্র আমরা বলি যে পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস পরমাণুর আকারের তুলনায় অনেক কম। পরমাণুর আকারের তুলনায় নগণ্য, অনেক কম। তাহলে আমরা এখানে এই জিনিসটা পাইলাম যে পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস পরমাণুর আকারের তুলনায় অনেক নগণ্য। এই জিনিসটা আমরা পেলাম। আরেকটা জিনিস আমরা পাবো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে গতিপথ থেকে হিসাব করে উনি বের করে ফেলছেন যে একটা পরমাণুতে তার পারমাণবিক সংখ্যা যত, তার মধ্যে পজিটিভ চার্জ রয়েছে তত। মানে আমি আবারও একটু বলি, মানে এটা জাস্ট এই লাইনটা জাস্ট একটু জেনে রাখবা। ওই হিসাবটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট এই হিসাবটা মানে একটু বলে রাখবা যে গতিপথ থেকে হিসাব করে উনি মানে তাদের যে গতিপথটা, যে বেঁকে যাওয়ার যে গতিপথ, হ্যাঁ এই গতিপথটা আলফা কণার গতিপথ হিসাব করে বের করেন যে যতগুলা মানে পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে। তো আমরা তো জানি যতগুলো প্রোটন ততগুলো পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা তত হয়। একটা পারমাণবিক সংখ্যা কত, তার মধ্যে যতগুলো প্রোটন আছে। তো ওইটা উনি প্রোটনের কথা বলে নাই, উনি যেটা বলছে যে তার পজিটিভ চার্জ থাকবে ততই যে পরিমাণ তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যত সংখ্যক মানে উনি আলফা কণার গতিপথটাকে হিসাব করে নির্ণয় করেন একটা পরমাণুতে ঠিক ততগুলি পজিটিভ চার্জ থাকবে তার পারমাণবিক সংখ্যা যত। জাস্ট এই লাইনটা একটু মনে রাখবা, হিসাবটা কি তোমাদের লাগবে না, জাস্ট এই লাইনটা লাগবে। এখন দেখো মানে যতগুলো পারমাণবিক সংখ্যা তত সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে, এটা আমি লিখলাম না, এখানে জায়গা নেই। তাহলে এই 5টা সিদ্ধান্তে আমরা পাইলাম। প্রথম কথা হচ্ছে যে আলফা কণা সোজাসুজি চলে যায় মানে অধিকাংশ জায়গা ফাঁকা, আর কয়েকটি আলফা কণার গতিপথ বেঁকে যায় মানে এটা দিয়ে বুঝতে পারি যে পরমাণুর কেন্দ্রে অবশ্যই পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ আছে। যে আলফা কণা নিজেও পজিটিভ, তাহলে অবশ্যই পজিটিভের সাথে তার বিকর্ষণটা হয়, যার কারণে গতিপথটা বেঁকে যায়। তারপরে আমরা বলবো যে কয়েকটি আলফা কণার গতিপথ মাত্র কয়েকটি বেঁকে যায়, এটা দিয়ে আমরা বুঝতে পারি আচ্ছা এখানে বেঁকে যায় মানে সোজাসুজি চলে আসে, এখান থেকে আমরা বুঝতে পারি সোজাসুজি চলে আসে মানে কি তার অবশ্যই ওই কেন্দ্রটার মধ্যে আলফা কণার চেয়ে ভারী কিছু ছিল। আর তারপরে আমরা 20,000-এর মধ্যে একটি ফিরে আসি, এখান থেকে আমরা বুঝতে পারি আলফার পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস পরমাণুর আকারের তুলনায় অনেক কম। মানে মাত্র 20,000টা চলে আসে মানে কেন্দ্রটার আকার খুবই কম, মানে নিউক্লিয়াসটার আকার খুবই কম। সেটা তোমরা একটু জেনে রাখবা। তো সেটা আমি বলতে পারি পরমাণুর আকারটা হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, এবং একটা নিউক্লিয়াসের আকার হতে পারে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। আচ্ছা আমি এটা লিখে দিব, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। পরমাণুর আকার যদি হয়, পরমাণুর যে ব্যাস, পরমাণুর ব্যাস হবে কত? পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। আর একটা নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হতে পারে 10⁻12 থেকে 10⁻13। এক নিউক্লিয়াস থেকে একরকম হবে, তবে এটা 10⁻12 থেকে 10⁻13 এর মধ্যে, 10⁻12 থেকে 10⁻13 এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এটার থেকে এটার মানটা অনেক বেশি কম। তো এটাই হচ্ছে কথা, যে লাস্টে যে কথাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি সিদ্ধান্ত থেকে এগুলো পড়বা, তোমার বইয়ে কি লেখা আছে বা গাইড বই কি লেখা আছে দেখা দরকার নাই। এবং লাস্টে যে পয়েন্টটা সেখান থেকে আমরা
5 নম্বর যে পয়েন্টটা যে পাবো, যে গতিপথটা হিসাব করে উনি দেখেন পারমাণবিক সংখ্যা যত, পজিটিভ চার্জ সংখ্যা নিউক্লিয়াসে ততগুলো পজিটিভ চার্জ রয়েছে। আচ্ছা, এখন আমরা এটা বের করলাম। এখন এখান থেকে পরমাণু মডেলটা উনি আলটিমেটলি পরমাণুর মডেলটা উনি দেন। এখানে খেয়াল করো পরমাণুর মডেল। হ্যাঁ দেখো, এখন পরমাণু মডেলটা পারবা আশা করি। আচ্ছা, তোমাদের সবকিছু ঠিক আছে কিনা? আচ্ছা, সবকিছু ঠিক আছে। তো আমাকে একটু কনফার্ম করো, ব্লার ছিল, কোনো কিছু রিপিট করতে হবে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেটা এত আমরা করলাম। এখন আমরা যে কাজটা করব, তোমরা কি করবা, যে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত পাশাপাশি লিখবা, এবং আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লিখবা। ঠিক আছে, মানে এত বিস্তারিত পড়ার কোনো দরকার নাই, এগুলো এমনিতেও জানে, ক্লাস 9-এর বাচ্চা এগুলো জানে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা করব, জাস্ট তোমাদের একটু মেমোরাইজ করাই দিচ্ছি, প্রথম ক্লাস যেহেতু। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়বো। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি, আমি পুরা কথাটা মুখে মুখে বলবো, মানে জাস্ট পয়েন্ট আকারে আমি করবো। প্রথম যে কথাটা উনি বলেন, নিউক্লিয়াসের কথা বলেন, তারপরে যে কথাটা বলেন উনি, প্রথমে বলেন নিউক্লিয়াসের কথা, তারপরে 2 নম্বর পয়েন্টে উনি বলেন যে নিউক্লিয়াসের কথা উনি বলেন, তারপর আমরা বলতে পারি উনি বিদ্যুৎ নিরপেক্ষতার কথা বলেন, বা তড়িৎ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণুটা কি, বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্টে উনি বলেন যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বল, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বল। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এই নিউক্লিয়াস প্রথম কি বলেন, যে প্রথম উনি বলেন যে নিউক্লিয়াসের প্রথম উনি যেটা বলেন যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে যার নাম দেন তিনি নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুগুলো আবর্তন করে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। বৃত্তাকারের কথা বলে নাই, বৃত্তাকারের শেপটার কথা বলে নাই, জাস্ট তুমি বলবা যে পরমাণুর, এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা কি পাচ্ছি, উনি যেটা বলেন যে পরমাণুর একটা কেন্দ্র রয়েছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে সমস্ত পজিটিভ চার্জ, সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, এবং যাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। ওকে, তাহলে আমি আবার একটু বলি, ভালো করে খেয়াল করো। পরমাণুর একটি কি রয়েছে, কেন্দ্র রয়েছে যার নাম তিনি দেন নিউক্লিয়াস। সুতরাং রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন বলতে পারি। এই নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। ওকে, এবং এই নিউক্লিয়াসের আকারটা হবে পরমাণুর আকারের থেকে অনেক বেশি কম। জাস্ট এই কথাটা এখানে বলে দিবা, আর কিছু এখানে বলার দরকার নেই। জাস্ট এই যে কথাগুলো আমি বললাম, সেটা হয়তো বা লাইনটা একটা লাইন আগে পিছিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এগুলো কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখো, আমি আবার বলি, কেমিস্ট্রি এবং বায়োলজিতে কোনো যদি ডেফিনেশন থাকে তাহলে হুবহু দেওয়ার চেষ্টা করবা। এছাড়া তুমি তোমার মতো করে লিখবে, জাস্ট বেসিকটা ঠিক রেখে। আমি আবার বলি যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, ওই কেন্দ্রটার নাম তিনি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সকল ভর এখানে পুঞ্জীভূত রয়েছে, এবং একটা পরমাণুর থেকে নিউক্লিয়াসের আকার খুবই কম। ঠিক আছে, তুমি আকারটা পারলে বলে দিলা এখানে। এইগুলো আমার 1 নম্বর পয়েন্ট, এখানে আমার আর কিছু বলার নাই, জাস্ট এখানে ক্লিয়ার। তারপর হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষতার কথা বলবা, সেটা হচ্ছে একটা পরমাণুতে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ থাকবে। অর্থাৎ এটা এইভাবে বলবা যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে নিরপেক্ষ হয়ে গেল জিনিসটা। যদি 5টা প্রোটন থাকে, একটা পরমাণু যদি 5টা প্রোটন থাকে, তার পজিটিভ চার্জ 5, মানে 5টা প্রোটন থাকে যদি, তাহলে তার ইলেকট্রনও থাকবে 5টা। তাহলে পজিটিভ আর নেগেটিভে গেলে কি কাটাকুটি হয়ে গেল না, বিদ্যুৎ নিরপেক্ষ। তো এখান থেকে যদি একটা ইলেকট্রন সরায় দাও,
সেক্ষেত্রে আমরা বলতে পারো যে বিদ্যুৎ মানে এটা আদানগ্রস্ত। নর্মালি একটা পরমাণু কি, একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কিন্তু খেয়াল করবা ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রনও বিদ্যুৎ নিরপেক্ষ না, প্রোটনও বিদ্যুৎ নিরপেক্ষ না। কিন্তু প্রোটন আর নিউট্রন যদি আমি হিসাব করি কাটাকুটি গিয়ে এটা পুরো নিরপেক্ষ হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। আমি যদি বলি সোডিয়ামের কথা, 11টা প্রোটন থাকবে, 11টা ইলেকট্রন থাকে, মানে এটা আমাদের সমান সমান বিদ্যুৎ নিরপেক্ষ একটা পরমাণু। এই কথাটা বলবা যে একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে বা পজিটিভ চার্জ থাকবে, বিভিন্ন কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, এই কথাটা এখানে বলবা। তারপর হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বল, সেই কথাটা এখানে বলে দিবা। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বলটা আমি বলি, সেটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে যে জিনিসটা হবে, উনি যে জিনিসটা বলেন কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বলটা বোঝার জন্য তোমাকে একটু কল্পনার জগতে যেতে হবে। সেটা হচ্ছে, ধরো তুমি একটা কয়েন, কয়েন চিনো তো, কয়েন, একটা কয়েন তুমি সুতা দিয়ে বেঁধে আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছ এরকম, ঠিক আছে? আমি আবার একটু বলি, তুমি একটা কয়েনকে সুতা দিয়ে বেঁধে আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছ, তো হঠাৎ করে যদি সুতাটা কেটে দেই বা সুতাটা যদি ছিঁড়ে যায়, কয়েনটা কি বাইরের দিকে ছিটকে পড়বে নাকি ভিতরের দিকে ছিটকে পড়বে? আমাকে কমেন্টে জানাও। আমি আবারও বলি যে একটা কয়েনকে তুমি সুতা দিয়ে বেঁধে তুমি ঘোরাচ্ছ, আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছ, এখন হঠাৎ করে সুতাটা ছিঁড়ে গেল বা কেটে দিলাম, তাহলে কয়েনটা বাইরের দিকে ছিটকে পড়বে নাকি তোমার আঙ্গুলের দিকে ছিটকে পড়বে? ধরো এটা হচ্ছে তোমার আঙ্গুল, এটা হচ্ছে তোমার কি আঙ্গুল, হ্যাঁ? তো তুমি একটা সুতা দিয়ে বেঁধে একটা কয়েনকে ঘোরাচ্ছ, ঠিক আছে? এখন এটা যদি সুতাটা ছিঁড়ে যায়, ইলেকট্রনটা কোন দিকে ছিটকে পড়বে? হ্যাঁ, তো বাইরের দিকে ছিটকে পড়বে। এই বাইরের দিকে ছিটকে পড়াটাকে, এই যে বাইরের দিকে যে ছিটকে পড়বে, এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্র বহির্মুখী বল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা ইলেকট্রনের কি থাকবে, একটা ইলেকট্রন না, পৃথিবীতে ঘুরতে থাকা যে কোনো বস্তুর কি থাকে, একটা কেন্দ্র বহির্মুখী বল থাকে। আমি যদি এটাকে যদি ঘুরাইতে থাকি, এক পর্যায়ে ছেড়ে দেই, কেন্দ্র বহির্মুখী, মানে আমি এটা থেকে বুঝলাম যে ঘুরতে থাকা কোনো ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল থাকে। তাহলে ঘুরতে থাকা একটা পদার্থের কি থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটা বস্তুর কেন্দ্র বহির্মুখী বল থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। এখানে কি কেউ কি সুতা দিয়ে বেঁধে রাখছে? ইলেকট্রনগুলো, আমি কি বলছি যে ঘুরতে থাকা বস্তুর অবশ্যই কেন্দ্র বহির্মুখী বল থাকবে। ঘুরতে থাকা বস্তুর এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এই ঘুরতে থাকা বস্তুর কেন্দ্র বহির্মুখী একটা বল থাকবেই। তো এখন ইলেকট্রনটাকে কেউ এখানে সুতা দিয়ে বেঁধে রাখছে? এখানে তো ইলেকট্রনটাকে কেউ বেঁধে রাখে নাই, তো ইলেকট্রনটা কেন ছিটকে পড়ে না? কেন্দ্র বহির্মুখী বল এখানে আছে, কেন্দ্র বিমুখী বা কেন্দ্র বহির্মুখী বল এখানে আছে। কেন আছে? কেন্দ্র বহির্মুখী বলটা কেন থাকবে? কারণ ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতেছে, যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকার কারণে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে, তারপরে এটা ছিটকে পড়ে না। কেন ছিটকে পড়ে না? কারণটা হচ্ছে এখানে কি রয়েছে, এখানে পজিটিভ চার্জ রয়েছে না? তাহলে এখানে এটা হচ্ছে পজিটিভ নিউক্লিয়াস আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা কি রয়েছে, কেন্দ্রমুখী বল কাজ করে। এটা কি বল কাজ করে? একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তাহলে দেখো, ঘুরতে থাকার কারণে যে কেন্দ্র বহির্মুখী বলটা আর পজিটিভ নেগেটিভের কারণে যে কেন্দ্রমুখী বলটা, এটা একে অপরের সমান। তার কারণে সুতা দিয়ে বাঁধা না থাকলেও ওটা ছিটকে পড়ে না, কক্ষপথে ঘুরতেছে। খেয়াল করো, তো রাদারফোর্ড এই কথাটাই বলে যে সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলো যেভাবে কক্ষপথে ঘুরে, একইভাবে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে। তখন ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে যে কেন্দ্রমুখী বল, এটা পরস্পরের সমান বিধায় এটা ছিটকে পড়ে না। ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় আমি জিনিসটা আমি আবার রিপিট করব। এই সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, এই জায়গায় যদি কারো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আমি এই জায়গায় এই লাস্টের পয়েন্টটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা, একদম তোমার মতো করে, মনের মাধুরী মিশিয়ে বাংলার মতো করে তুমি ব্যাখ্যা করবা। জাস্ট এগুলো দেখো, আমি আবারও বলি, সেটা হচ্ছে প্রথমে আমি বলতেছি যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বলতে ব্যাখ্যাটা কিভাবে দিবা। জাস্ট এখানে বলবা
ধরো এটা একটা সৌরজগৎ, সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলো যেভাবে ঘুরে, এই কথাগুলো তুমি বই রিডিং দেওয়ার দরকার নাই তো। সৌরজগতে একটা সূর্যের চারদিকে গ্রহগুলো যেমন বিভিন্ন কক্ষপথে ঘুরে, ইলেকট্রনগুলো ওইভাবে কক্ষপথে ঘুরে। তখন এই ঘুরতে থাকা ইলেকট্রনের যে কেন্দ্র বহির্মুখী বল, ঘুরতে থাকলে কেন্দ্র বহির্মুখী বল থাকবে, তো ঘুরতে থাকা ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল এবং ইলেকট্রন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের মধ্যে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল, এটা পরস্পর সমান, এই বলটা আর এই বলটা সমান, যার কারণে ছিটকে পড়া একটা কক্ষপথে ঘুরতে থাকে। তো এটাই হচ্ছে কেন্দ্রমুখী এবং বহির্মুখী বলের কথাটা এখানে বলবা 3 নম্বর পয়েন্টে। আর এই পয়েন্টের কারণেই এই মডেলটাকে বলা হয় সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। এটাকে ইংলিশ করলাম আর কি একটু ঢং করে, তোমাদের বইয়ে লিখে আছে, মানে সৌর মডেল মানে সোলার সিস্টেম অ্যাটম মডেল, অ্যাটম মানে পরমাণু মডেল। আচ্ছা, এই গেল আমাদের। তাহলে আমরা এই 3 নম্বর পয়েন্টটা আমরা বুঝলাম। কারো যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, ফেসবুক বাংলাদেশে থাকলে ফেসবুকে কিছু ব্লারনেস থাকবে, এটা আসলে আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে 1, 2, 3টা পয়েন্ট পড়লাম। এখন পড়বো আমরা কিছু সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আচ্ছা, আমি আগামী ক্লাসে ক্যামেরাটা আরো ক্লোজ করব, তাহলে হয়তো বা ঝাপসা লাগবে না। আমি আরো ক্লোজ করে নিব। আজকে ক্লাসটা করে ফেলো, আজকে ক্যামেরাতে হাত দিলে প্রবলেম হবে। আচ্ছা, এখনো কি ঝাপসা? আমার এখানে তো প্রবলেম থাকার কথা না, আমার এখানে এটা ক্লিয়ার দেখাচ্ছে। তা আমি তো আচ্ছা, যাই হোক, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা কি? 1 নম্বর পয়েন্ট যদি আমি বলি, যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথমেই তোমরা যেটা বলবা সেটা হচ্ছে যে, আমি পুরো পয়েন্টগুলো বলবো না, জাস্ট মানে মুখে মুখে বলবো কিন্তু লিখবো না। প্রথম হচ্ছে যে তুলনাটা ঠিক হয় নাই, সে যে তুলনা করছে তুলনা ঠিক হয় নাই, হ্যাঁ তুলনা ঠিক হয় নাই। তো এটা হচ্ছে যে তুলনাটা হচ্ছে যে সৌরজগতে গ্রহ যেমন পৃথিবী একটা গ্রহ, পৃথিবীতে আধান শূন্য, আমরা জানি নিট আধান শূন্য, পৃথিবী বিভব শূন্য ধরা হয় আমরা জানি। তো গ্রহগুলো এইভাবে প্রত্যেকটা গ্রহতে কোনো চার্জ নাই, কোনো আধান নাই। তো কিন্তু ইলেকট্রনগুলো তো কি রয়েছে? আধান রয়েছে। তাহলে কি করলো উনি? একটা গ্রহের সাথে একটা ইলেকট্রনের তুলনা দিছে, এই জায়গাটাতে ভুল করছে, মানে তুলনা ঠিক হয় নাই। 1 নম্বর ভুল কি? তুলনা ঠিক হয় নাই। বারাক ওবামার সাথে মনে করে ডোনাল্ড ট্রাম্পের তুলনা দিছে, ঠিক আছে, বা জো বাইডেনের তুলনা দিছে, দুইটা তো 2 ক্যাটাগরি, ঠিক আছে, এরকম আর কি। তো তুলনাটা ঠিক হবে না এখানে। ইলেকট্রনের সাথে গ্রহের ঠিক হবে না, কারণ ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ বিশিষ্ট, কিন্তু গ্রহগুলো কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নাই। তাহলে এটা তুলনা ঠিক হবে না, 1 নম্বর কথা। তো 2 নম্বর হচ্ছে তুমি এইভাবে বলবা যে রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের সাথে গ্রহগুলো তুলনা করা হয়েছে। তো ইলেকট্রন হচ্ছে আমরা জানি ঋণাত্মক আধান বিশিষ্ট, গ্রহগুলো আধান নিরপেক্ষ, সুতরাং এখানে তুলনা ঠিক হয় নাই। 2 নম্বরে যদি আমরা আসি, সেকেন্ড পয়েন্টে আমরা দেখব, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আমরা দেখব যে এই কক্ষপথের আকারের কথা উনি বলে নাই, যে কক্ষপথের আকারটা আসলে কেমন হবে। কক্ষপথের আকারের কথা উনি উল্লেখ করে নাই, যে এই কক্ষপথটাকে বৃত্তাকার হবে নাকি গোলাকার হবে নাকি অন্য কোনো আকৃতির হবে। জাস্ট বলে যে বিভিন্ন কক্ষপথে ঘুরবে। কিন্তু আমরা জানি, তোমরা কি জানো যে পৃথিবী কোন কক্ষপথে ঘুরে, কেমন কক্ষপথে ঘুরে? পৃথিবী কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক আছে, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিন্তু রাদারফোর্ড বলে নাই পরমাণুগুলো কি উপবৃত্তাকার নাকি বৃত্তাকার নাকি গোলাকার কক্ষপথে ঘুরে, এরকম কিছু বলে নাই। তাহলে কক্ষপথের আকারের কথা বলে নাই। কিসের আকার? কক্ষপথের আকারের কথা উল্লেখ করা নাই। কক্ষপথের আকারটা কেমন হবে সেটা উল্লেখ করা নাই। 3 নম্বর পয়েন্ট যদি আমরা আসি, যে খেয়াল করো, একটা পরমাণুতে যদি 1-এর অধিক ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনগুলো কি এক কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে নাকি একটা কক্ষপথে 1টা করে ইলেকট্রন থাকবে? তা আমরা জানি যে সৌরজগতে প্রত্যেকটা কক্ষপথে 1টা করে গ্রহ আছে। পৃথিবী যে কক্ষপথ আছে সেখানে কিন্তু আর গ্রহ নাই,
ঠিক আছে, একটা পৃথিবী, একটা গ্রহ, পৃথিবী যে কক্ষপথে আছে, হয়তো বা উপগ্রহ আছে, চাঁদ আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকে, একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে নাকি একটা কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে, এই ধরনের কোনো কথা বলে নাই। তো এটা হচ্ছে যে কি বলে নাই, যে একাধিক ইলেকট্রন কিভাবে থাকবে, একাধিক ইলেকট্রনের অবস্থানের কথা বলে নাই ইনি, অবস্থান এটা কি উনি ক্লিয়ার করে নাই। এবং 4 নাম্বার পয়েন্টে যদি আমরা আসি, তুলনা ঠিক হয় নাই, কক্ষপথের আকারের কথা উল্লেখ করা নাই, একাধিক ইলেকট্রনের অবস্থানের কথা উনি বলে নাই। এবং 4 নম্বরে যদি বলি যে উনি কোনো ধরনের বর্ণালীর কথা বলে নাই, বর্ণালী জিনিস আমি পরে আসতেছি। এখানে আরেকটা জিনিস বলুন, ম্যাক্সওয়েলের কথাটা আমরা বলে দিব। ম্যাক্সওয়েলের কথাটা হচ্ছে, ম্যাক্সওয়েলের আমরা এটা আমরা পতন দিয়ে মনে রাখতে পারি, পতন বা ব্র্যাকেটে ম্যাক্সওয়েল মনে রাখতে পারি। জাস্ট পয়েন্ট আকারে মনে রাখবা, তোমরা পয়েন্ট আকারে মনে রাখবা, ব্যাখ্যাটা তোমাদের মতো করে দিবা, নোট করার সময় শুধু পয়েন্টগুলো লিখলেই হবে। অথবা এক লাইন করে ব্যাখ্যা চালিয়ে দিতে পারো, এক লাইন করে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো, কিন্তু লম্বা করবা না। পরীক্ষা যদি আসে সেই ক্ষেত্রে লম্বা করবা, 2 নম্বরের জন্য যদি আসে। তা পতন বা ম্যাক্সওয়েল দ্বারা, পতন মানে কি, ইলেকট্রনের পতন, খেয়াল করো, ইলেকট্রনের পতন সেটা হচ্ছে, দেখো ম্যাক্সওয়েলের সাহেব বলেন যে ম্যাক্সওয়েল সম্পর্কিত যে ত্রুটি আছে একটা এখানে, যে ম্যাক্সওয়েল যিনি যে কথাটা বলেন, উনি হচ্ছে যে ম্যাক্সওয়েল যে কথাটা বলেন, উনি বলছে যে কোনো আধান যদি কক্ষপথে ঘুরতে থাকে তাহলে ক্রমাগত সেই শক্তি ছাড়তে থাকবে। আমি আবার বলি, কোনো আধান যদি কক্ষপথে ঘুরতে থাকে তাহলে ক্রমাগত সেই শক্তি ছাড়তে থাকে। কোনো আধান যদি কক্ষপথে ঘুরতে থাকে সে ক্রমাগত শক্তি ছাড়তে থাকবে। তাহলে ইলেকট্রনটা কি হবে, ক্রমাগত শক্তি ছাড়তে থাকবে। যে কোনো আধান, এটা ম্যাক্সওয়েলের কথা, এটা বাস্তব সত্য, যে কোনো আধান যদি কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সে শক্তি কমতে থাকবে। মনে রাখবা, শক্তি যদি কমতে থাকে তাহলে কিন্তু, শক্তি কমতে থাকলে কিন্তু সে কিন্তু উচ্চতর কক্ষপথে থাকতে পারবে না, সে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসতে থাকবে, নিচের কক্ষপথে আস্তে আস্তে আসতে থাকবে। তো এইভাবে ঘুরতে সে কিন্তু আস্তে আস্তে কি হবে, নিচের কক্ষপথে আস্তে আস্তে শক্তি ঘুরতেছে, শক্তি কমতেছে, শক্তি কমা মানে নিচের কক্ষপথে আসবে। যত শক্তি কম তত নিচের কক্ষপথে, শক্তি বেশি হলে উপরের কক্ষপথে, বেশি উপরে, শক্তি বেশি থাকলে উপরের কক্ষপথে থাকে, আর কম হলে নিচের কক্ষপথে থাকে। তাহলে একটা ইলেকট্রন যেহেতু ঘুরতে থাকে, তাহলে ঘুরতে থাকলে তার শক্তিও কমতে থাকবে, আর শক্তি কমতে থাকলে সে কি হবে, নিচের কক্ষপথে আসতে থাকবে, আস্তে আস্তে কি হবে, নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। কি হবে, নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমি আবারও বলি, ম্যাক্সওয়েল কি বলেন, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা জানি যে কোনো আধান যদি কক্ষপথে ঘুরতে থাকে তার শক্তি আস্তে আস্তে কমতে থাকে। কোনো ইলেকট্রন যদি কক্ষপথে ঘুরতে থাকে তার শক্তি আস্তে আস্তে কি হইতে থাকে, কমতে থাকে। তো শক্তি কমতে থাকলে সে কিন্তু কি হবে না, শক্তি কমতে থাকলে আস্তে আস্তে কিন্তু, শক্তি কমতে থাকলে কিন্তু নিচের কক্ষপথে আসতে থাকবে। কম শক্তি নিচের কক্ষপথ, কম নিচে, কম যত শক্তি কমতে থাকবে নিচের কক্ষপথে গমন করতে থাকবে। এভাবে এক পর্যায়ে নিউক্লিয়াসে পতিত হবে। ঠিক আছে, নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে পরমাণু থাকলো না। তো পরমাণুর মানে স্থিতিশীল একটা গঠনের ব্যাখ্যা উনি দিতে পারে নাই। তা আমরা বলতে পারি ইলেকট্রনের পতন হবে ওই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। আচ্ছা, 4 নম্বরে যদি 5 নম্বর পয়েন্টে যদি আমরা বলি, 5 নম্বর পয়েন্টে আমরা বর্ণালীর কথা বলতে পারি। তাহলে প্রথমে কি বলবা, কক্ষপথের কথা বলবা, ইলেকট্রনের কথা বলবা। কক্ষপথের প্রথমেই তো তুলনা, কারণ সৌর মডেলটার তুলনাটা ঠিক হয় নাই। তারপর কি বলবা, কক্ষপথের আকার ঠিক হয় নাই। তারপর কি বলবো, আমরা একাধিক ইলেকট্রন থাকলে, তাহলে এটাতে আমাদের মুখস্থ করার দরকার নাই যে কক্ষপথে উনি কি ভুলটা করছে, এটা মনে রাখবা। কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের মধ্যে কি ভুলটা আছে সেটা খেয়াল করবা। ওই ইলেকট্রনটা যে পতিত হয়ে যায় সেটা মনে করে তুমি ব্যাখ্যাটা দিবা। তারপর বর্ণালী যেটা, সেটা আমরা বলতেছি। বর্ণালী যেটা আমরা বলি, বর্ণালী জিনিসটা সেটা বোঝার চেষ্টা করো, বর্ণালীটা বোঝার চেষ্টা করো। দেখো, উনি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ধরো হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, এটা কি ইলেকট্রন। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ইলেকট্রন যখন, আমি কি বলছিলাম, আচ্ছা আমি আরেকটা কক্ষপথ দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা ইলেকট্রন আছে এখানে, তো একটা ইলেকট্রন যখন নিচের কক্ষপথে যাবে শক্তি বিকিরণ করবে, আর যদি উপরের কক্ষপথে যাবে শক্তি গ্রহণ করবে। আচ্ছা আমি আবারও বলি, নিচে গেলে শক্তি কমাবে, উপরে গেলে শক্তি বাড়াবে, উপরে বেশি নিচে কম। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে একটা ইলেকট্রন যখন নিচের দিকে যাবে, নিচের কক্ষপথে যাবে, একটা ইলেকট্রন যখন
উপরের কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথে যায় তখন সে শক্তি ছেড়ে দিবে। আমি কি বলছিলাম, নিচে গেলে শক্তি কমায় ভাই, শক্তি সে কমাতে চাইবে। শক্তি কমাতে চাইবে মানে হচ্ছে কি, শক্তি সে ছেড়ে দিবে। ঠিক আছে, তা খেয়াল করো, একটা ইলেকট্রন যদি নিচের দিকে যায় সে শক্তি ছেড়ে দিয়ে শক্তি কমিয়ে ফেলবে, তখন কিন্তু শক্তি সে বিকিরণ করবে। এই শক্তিটাকে যদি আমরা বর্ণালী বীক্ষণে যদি আমরা স্থাপন করি, তাহলে কি হবে, দেখা যাবে যে একটা বর্ণালী বীক্ষণ একটা যন্ত্র যেখান থেকে বর্ণালী তৈরি হয়। মানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিকে, এটা তো তাড়িৎচুম্বক তরঙ্গ, তোমরা তো জানো আলো এক প্রকার তাড়িৎচুম্বক তরঙ্গ, একইভাবে রেডিও একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, এই ধরনের আরো অনেক তরঙ্গ রয়েছে, অতিবেগুনি একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। তো এইখানেও একটা ইলেকট্রন যখন নিচের কক্ষপথে যাবে সে শক্তি ছেড়ে দিবে, ওই শক্তিগুলো তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে নির্গত হবে। এখন এই তরঙ্গটাকে বা এই আলোটাকে আমরা কি করব, এই আলোটাকে যদি আমরা কি করি, একটা বর্ণালীতে পাঠাই, একটা বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে এখানে কতগুলো বর্ণের সৃষ্টি হয়। এখানে একটা বর্ণ না, এখানে অনেকগুলো বর্ণের সৃষ্টি হবে, একটা থেকে অনেকগুলো বর্ণের সৃষ্টি হবে। এইগুলো বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণালী। এই যে দেখো অনেকগুলো বর্ণ সৃষ্টি হবে, এগুলাকে বলা হয় বর্ণালী। তো আমি আবার একটু বলি, যখন একটা ইলেকট্রন এক কক্ষপথে আর কক্ষপথে যাবে, যখন শক্তির বিকিরণ করে, ওই শক্তিটা কি করে, বর্ণালী সৃষ্টি করে। কি সৃষ্টি করে, মানে একটা বর্ণ থেকে কয়েকটা বর্ণ সৃষ্টি। তোমরা যদি সূর্যের সাদা আলোকে চিন্তা করো, সূর্যের সাদা আলোকেও যদি তুমি বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠাও, তাহলে এখান থেকে দেখা যাবে বর্ণালী বীক্ষণ তুমি এখানে দেখতে পারবা যে 7টা বর্ণ আছে। সূর্যের সাদা আলো কিন্তু একটা, কম্বাইন্ডলি কিন্তু সাদা, কিন্তু একে যদি আমরা ভেঙে দেখি এখানে 7টা বর্ণ দেখা যায়। সূর্যের সাদা আলোকে আমরা কয়টা বর্ণ দেখব, সূর্যের সাদা আলোকে বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে যদি পাস করাই, তাহলে আমরা 7টা বর্ণ দেখব। সেগুলোকে কি বলা হয়, এমনিতে সাদা, কিন্তু যখন আমরা ভেঙে দেখব সেখানে 7টা বর্ণ বেনিয়া সহকলা, বেনিয়া, বে নি আ স হ ক লা, তো 7টা বর্ণ। তাহলে বেগুনি মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, এই 7টা বর্ণ। কিন্তু সূর্যের সাদা আলোতেও 7টি বর্ণ তৈরি হয়, সেটাকে আমরা বর্ণালী বলি। ঠিক আছে, কিন্তু এখান থেকে যে আলোটা নির্গত হয়, এখান থেকে যে বর্ণটা মানে যে তাড়িৎচুম্বক তরঙ্গটা বের হয়, সেখান থেকে কিন্তু বর্ণালী সৃষ্টি হয়। এটা আসলে কেন হয়, এখানে বর্ণালীটা কেন সৃষ্টি হয়, এটার ব্যাখ্যাটা রাদারফোর্ডের পরমাণু মডেল দেয় নাই। রাদারফোর্ডের মডেলে ওই বর্ণালী রিলেটেড কোনো কথাই বলা হয় নাই, যে এখানে বর্ণালীটা কেন হয় বা কি, এটার কারণটা কি, এখানে কিভাবে বর্ণালীটা তৈরি হয় সেটার ব্যাখ্যাটা দেয় না। তাই আমি আবার একটা বলি, বর্ণালী কি, এত জটিলভাবে নিবা না। জাস্ট হচ্ছে বর্ণালী হচ্ছে সেটাই যে একটা ইলেকট্রন যখন কক্ষপথ চেঞ্জ করে তখন কিন্তু কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে, ওই বিকিরিত শক্তিটা থেকে কি হয়, বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীটা কেন সৃষ্টি হয় এটার ব্যাখ্যা এই রাদারফোর্ডের পরমাণু মডেলে দেয়া নেই। আচ্ছা, আমরা এই পর্যন্ত, আমরা আর ক্লাসটা লম্বা করব না, জাস্ট আমরা আগামীকালকেই আমরা বোর পরমাণু মডেলটা পড়বো, যেখান থেকে আমাদের কিছু গাণিতিক কিছু প্রবলেমের সলিউশন আসবে। তো এই জিনিসগুলো খেয়াল করবা। তো আমরা ওই বোর পরমাণু মডেলটা এত টাইম লাগবে না, এখান থেকে আমরা অঙ্কে ঢুকে যাব। কয়েকটা অঙ্ক যদি সম্ভব হয় কোনটা অঙ্ক করায় দিব। তবে অবশ্যই আজকের ক্লাসটা যতটুকু করাইলাম সেটা সুন্দর করে নোট করবা, এবং নোটটা করার সময় মানে দুনিয়াদারি যা আছে সব লিখে ফেলবা না, মেইন পয়েন্টগুলো বলবা। এখানে কিন্তু এগুলো বায়োলজি না, এটা তোমার প্রত্যেকটা লাইনে এখানে লাগতেছে, তোমার মতো করে এক্সপ্লেন করবা। আর যেখানে এমসিকিউ গুলো লাগবে সেখানে তো আমি বলেই দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার রোল নাম্বারটা একটু লিখে যাও। সবার রোল নাম্বারটা লিখে যাও। এখানে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে যারা দেখছো ক্লাস এই পর্যন্তই। এখন এখানে আজকে কয়েকজনের নাম বলতে হবে না। আচ্ছা, এখানে ক্লাস করতেছে গধুলি চৌধুরী, ফারহানানুর ফারিন, শাহজাদি জান্নাত, আভা আফরিন, উম্মে সামিয়া, সানজিদা হোসেন, আমি রক্তিম বলছি। তারপরে হচ্ছে মানে আমি না, মানে আইডির নাম আর কি। তারপরে হচ্ছে নসিমন নাহার হুমায়রা, নোভা চৌধুরী, মুফরাতুল ইসলাম, প্রথমা সিংহ, মনীষা সরকার, আনিসা রেহনা, তারপরে হচ্ছে আবরার আফিফা রাবি, ঈশিতা মহাজন। ও বলতেছে কমেন্ট করে তোর রোল নাম্বারটা লিখে দে। মুদাব্বির ইসমাম, ইরফান,
তারপরে হচ্ছে মহুয়া চৌধুরী। ভেরি গুড, ভেরি গুড, তোদের নোটগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে মিসবা মায়ান, মুফরাতুল ইসলাম, সাইদ স্বপ্নীল, ওকে। আচ্ছা, তাসনিম আলম, এক নাম দুইবার বলবো না আজকে। তারপরে হচ্ছে সাফাত, মিনারা খাতুন, এই তো নাম বলছি, ইরফানের নাম বলা হয়েছে। আবিদা সুলতানা, আবু সাইমন, তারপরে ঠিক আছে মহুয়া চৌধুরীর নাম বলা হয়েছে সম্ভবত। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসের জন্য রেডি থাকো। এবং নোটটা 12টার মধ্যে আজকে যারা নোট দিবে না, আমি সত্যি সত্যি আমি কিন্তু ওদেরকে গ্রুপ থেকে বের করে দেব। তো আমাকে এই জন্য কঠিন পদক্ষেপ না নিতে হয়, ওই 12টার মধ্যে নোটগুলো আমাকে দিয়ে দিবা। এবং একটু খুব বেশি লিখতে যাবা না, একদম সংক্ষেপে সংক্ষেপে লিখবা, যেভাবে যেভাবে বলছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।